আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর LB24 এর চিকিৎসার শোতে আছেন। আমি হাফসানুর আপনাদের সাথে চলে আসলো। আজকে আমার সাথে যিনি আছেন উনি কি বলবো যে আমাদের বাঙালির জন্য একজন গর্ব। তিনি হলেন আমাদের নানালুদ্দিন ফারুক আহমেদ ভাই, যিনি একজন গবেষক, তারপর হিস্টোরিয়ান। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ধন্যবাদ আপনাকে আজকে আসার জন্য। আপনাদেরকে ধন্যবাদ, LBT24-কে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমাকে দিয়ে আমার বইকে নিয়ে আলোচনার জন্য জি, তো আমরা আজকে মূলত প্রোগ্রাম করছি আপনার বই নিয়ে কথা বলার জন্য। বাট বই নিয়ে কথা বলার আগে একটু যদি আমরা যাই আপনার সম্পর্কে জানার, আপনি যদি আপনার সম্পর্কে একটু আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে বলেন যে আপনি কবে বই নিয়ে এরকম লেখালেখি শুরু করেছেন, তারপর আপনার বড় হওয়া কোথায়? আমার বাড়ি হচ্ছে গোলাপগঞ্জ থানার গোলাপগঞ্জ ইউনিয়নের গোসপুর, অর্থাৎ সিলেট জেলার গোলাপগঞ্জ থানার গোলাপগঞ্জ ইউনিয়নের গোসপুর গ্রামে। তো আমি সেখানেই লেখাপড়া করেছি আর সিলেটে লেখাপড়া করেছি, তারপরে শিক্ষকতা করেছি, ব্যবসা করেছি, তারপরে এক সময় লন্ডনে পাড়ি দিয়েছেন? লন্ডনের পাড়ি দিই। তার আগে আমি সাংবাদিকতার সাথে জড়িত ছিলাম। আচ্ছা, 79-এর সেপ্টেম্বরের পর থেকে। আচ্ছা, আর আমি রেডিও বাংলাদেশের অনুমোদিত গীতিকার এবং নাট্যকার ছিলাম। যখন বাংলাদেশে থাকি তখন আমি ওই রেডিওতে গান টান লিখতাম, নাটক লিখতাম, ওয়াও, জীবন্তিকা লিখতাম। এইগুলোই ছিল আমার মূল সাহিত্যকর্মের মেন মেন ইয়ে। যখন এদেশে আসি, আসার পরে ওই সাইডটা আমি ভুলে গেছি মানে এখানে আসার পরে ওই টুকটাক লেখালেখি করতাম। বাট বিশেষ করে যখন যেদিন আমি ইংল্যান্ডে এসে পা রাখি, যেটা বুজ 6টার দিকে, আচ্ছা, তো সেখান থেকে আসার পথে হঠাৎ আমার চোখে পড়লো আর্লি স্ট্রিট আপনি জানেন? হ্যাঁ, এইটা পড়ার পরে আমার মনে হলো যে এত পুরনো একটা রাস্তা, ওই রাস্তাটার নাম আলি স্ট্রিট, ALI। এই আমরা তো সাধারণত ALI দিয়ে লিখি। তো আমার একটা মনে স্ট্রাইক করলো যে এটা হয়তো পুরনো রাস্তা, তাহলে তো এখানে বাঙালির জনবসতি অনেক আগের। তো এই নিয়েই আমার সূচনা হলো আর কি, খোঁজাখুঁজি। তারপরে এখানকার একজন আপনি জানেন ওনাকে, তাসাদ্দুর আহমেদ, সমাজকর্মী ছিলেন, সাংবাদিক ছিলেন, রাজনীতিবিদ ছিলেন, অনেক অনেক পরিচয়। তো উনি আমাকে উদ্বুদ্ধ করলেন যে এখানে আমাদের বাঙালিরা অনেক কিছু করেছে, কিন্তু আমরা সেভাবে এই গুরুকে লিখে রাখতে পারিনি। বিশেষ করে সংবাদপত্র, যেহেতু তুমি এই লাইনের আসো, সংবাদপত্রের উপর এখানে যে পত্রিকাগুলো বের হয়েছে তার উপর ওইগুলোর হিস্ট্রি নিয়ে, যে কারা কাজ করলেন, কেন কাজ করলেন, কেন প্রকাশিত হলো ইত্যাদি একটা বই। আচ্ছা, ইয়ে করার জন্য এটা আমার কাছে মনে হলো যে একটা ভালো জিনিস, এই আমি আরম্ভ করলাম। এটা কোন সালে? এটা আমি তো খোঁজাখুঁজি মানে সংগ্রহ কিন্তু আসার পর থেকেই মানে আমি আসছি 89। আচ্ছা, এটা আর একটু পরের ঘটনা, বুঝছি। এরপর থেকে আমি আরম্ভ করি আর কি। তো এই করতে 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 এক সময় একটা বই হয়েছে, প্রথমটা প্রায় 7-8 বছর 9 বছর লাগছিল করতে কি। এখানে যে ধারণা ছিল সবার, বাঙালিদের মধ্যে ধারণা ছিল যে এখানে প্রথম যে পত্রিকাটা বের হয় তার নাম হচ্ছে দেশেরটা। আচ্ছা, এটা বের হয়েছিল 1954 সালের 21 ফেব্রুয়ারি। এটাই ছিল ধারণা, এবং এটাই আমি আসার আগে বা আমার আমার লেখালেখির আগে এটাই বিলাতের বাঙালিরা জানতেন যে প্রথম পত্রিকা দেশের ডাক বের হয়েছিল, এর আগে কোনো পত্রিকা বের হয় নাই। কিন্তু আমি কুস্তি গিয়ে দেখলাম যে বাঙালিদের দ্বারা প্রথম ইংরেজি পত্রিকা বের হয় 1905 সালে, আর বাংলা পত্রিকা, বাঙালিদের না, বাংলা বহুভাষিক যে পত্রিকাটা বের হয় এটা ব্রডশিট ছিল, প্রথম ব্রডশিট পত্রিকা, এটা 1916 সালে। ওকে।
তো এরপরে দেখা যায় যে প্রথম যে সাপ্তাহিক পত্রিকা, এর আগে আমরা জানতাম যে প্রথম সাপ্তাহিক পত্রিকা হচ্ছে জনমত, এর আগে খুব সাপ্তাহিক পত্রিকা বের হয়। কিন্তু দেখা গেলো যে 1940 সালে আরেকটা পত্রিকা বের হয়েছিল, এটা খুব 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 উন্নত মানের পত্রিকা, এটা আচ্ছা। জগৎ বার্তা। Okay. এটা ছিল সাপ্তাহিক, এবং এটা বের হতো ওয়াকিং মসজিদ থেকে, সারের। Okay. এটার নাম হচ্ছে শাহজাহান মস্ক। এটা প্রথম পারপাস বিল্ড মস্ক ইন লন্ডন, ইউকেতে ইউকে হ্যাঁ প্রথম মস্ক। প্রথম মস্ক। তো এরপর থেকে দেখা গেছিল আরো অনেক পত্রিকা বের হয়েছে, এবং প্রত্যেকটা পত্রিকার প্রথম পৃষ্ঠার ছবি দিয়ে, তার প্রথম সম্পাদকীয় দিয়ে যখন আমি বইটা পড়লাম, তো এই পুরো ইতিহাসটাই বদলে গেল। ওয়াও, হাউ ইন্টারেস্টিং। এটাই হচ্ছে মেইন। এবং এই এক বই লিখে আমি লেখক হয়ে গেলাম। এর আগে আমার বই বের হয়েছে, গানের বই, এবং আমি এই পর্যন্ত আরো এর থেকে অনেক ভালো বলবো, যেমন আমার বিলাতে বাঙালি অভিবাসন, সিলেটের ইতিহাস, বিলাতে বাংলার রাজনীতি, বিলাতে বাংলা সাহিত্য সংস্কৃতি চর্চা, এগুলো অনেক কিন্তু আরো ইনফরমেটিভ এবং ইয়ে। কিন্তু আমি এখনো আমার পরিচিতিরা কিন্তু এখনই ওই বিলাতে বাংলা সংবাদপত্র সাংবাদিকতার মধ্যে রয়ে গেছে। সেটাই, একটাই এইটাই মানে প্রথম যেটা মানুষ যখন প্রথম কিছু একটা করে ওইটার নামে কিন্তু পরিচিত হয়ে যায়, এইটাই, আর ওইটাই লেগে থাকে সারা জীবন। এইটাই। আপনি হাজার আরো 100 একটা কাজ করেন না কেন, কিন্তু ওইগুলোর সাথে এত নাম থাকবে না জড়ানো। এই আর কি। বাট এটাই এখনো আমি চিন্তা করি, এখন হয়তো আমি এই কাজ করতে পারতাম না। সেই সময়ে বিশেষ করে যারা প্রবীণ ছিলেন, একবারে মানে বিভিন্ন জায়গা থেকে, লিভারপুল থেকে, বার্মিংহাম থেকে, লিডস থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষ আমাকে হেল্প করেছেন। আমি গেছি, বিভিন্ন জায়গায় গেছি, এবং এই কাজটা আমি বলতে মানে গৌরবের সাথে বলি যে এই কাজটা আমি করতে পেরেছিলাম আমার ওয়াইফের কারণে। আমি এখনো সবসময় বলেছে শূন্য মানুষ, এখনো আমি করে পিছনে মানুষ সবসময় একজন মহিলা থাকেন, তবে কাজ করতাম। সাপোর্ট করার জন্য। সপ্তাহে একদিন ছুটি পেতাম, এই একদিনটা আমি চলে যেতাম, মনে করেন আজকে লুটনে, কালকে ওয়াকিং মসজিদের ইয়েতে, আরেকদিন অন্য জায়গায়। এই একটা দিয়ে আমি ঘুরে দিতে পারতাম না। এবং প্রথম যে বইটা আমার বের হয়, তখন আমি বাংলাটায় ফ্রেন্ডলি জানতাম না। আমার ওয়াইফ, আমার মেয়ে হয়েছে, আমাদের ওখানে একজন ভদ্রলোক ছিলেন পত্রিকার নির্বাহী সম্পাদক, নাম হচ্ছে আব্দুর রকিব, মৌলানা আব্দুর রকিব। আচ্ছা, এই ভদ্রলোক মারা গেছেন, আল্লাহ তার নসিব করুক। উনি আমরা একই বিল্ডিংয়ে থাকতাম। উনি আমার কম্পিউটারে বাংলা ফন্ট, এই বাংলা ইয়েতে ইনস্টল করে দেন, এবং আমার ওয়াইফকে শিখিয়ে দেন যে কিভাবে এটা করতে হবে। তো উনি তো ঘরে বসে থাকে সবসময়, কারণ যেহেতু আমার মেয়ে হয়েছে, ছুটি বসে, তো উনি এটা দেখে দেখে শিখে ফেলছে, টাইপিংটা শিখে ফেলছে, এবং প্রথম বইটা ওনার টাইপ করছে। তার দেখা দেখি সে আমাকে শিখতেছি, মানে তার কাছ থেকে আমি শিখে, এবং সে ভুলে গেছে আর আমি জানি। আসলে এগুলো আসলে প্র্যাকটিসের ব্যাপার। প্র্যাকটিস যত প্র্যাকটিস করবেন তত আপনি শিখবেন। টাইপিং বলেন, বলেন, এগুলো আসলে মেইন ব্যাপারটা হচ্ছে আমার যে এখানে আমি কয়েকজন লোকের এই ব্যাপারে নাম করি, তাসাদ্দুক আহমেদ, আব্দুল মতিন, শেখ আব্দুল মান্নান, এরপরে শামসুল আলম চৌধুরী, ব্যারিস্টার আলী মোহাম্মদ আজহার, সিরাজুর রহমান, কাদের মাহমুদ, রেনুল লুৎফা, এরকম অনেক। আমি আজহার বলতে ব্যারিস্টার আজহার, উনি আমার আব্বার বন্ধু ছিলেন। আমরা ছোটবেলা থেকে ওনাকে দেখে বড় হয়েছি। এই যে বাংলা বলতে গেলে ওনাদের কাছ থেকে শেখা আমাদের। আমাদের বাসা যখন আসতেন, হাফসা কোথায়, আয়েশা কোথায়, আমার বোনদের আমাদেরকে এইভাবে ডাকতেন। পরে আমাদের সাথে অনেকক্ষণ কথা বলতেন। স্যার, এই আজহার বলতে মনে হয়েছে যে উনার আমার ব্যাপারটা হচ্ছে কি, এখানে আসার পরে আমি কয়েকটা জিনিস করিনি, যেমন আর 1982 সালের পর থেকে কলেজে আসার পরে, তো 79 যখন কলেজে ভর্তি হয়েছি, তো স্বাভাবিক বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মিটিং এই ইত্যাদি, বুঝে না বুঝে, কিন্তু বাংলাদেশে 83-তে, তো 79 থেকে 83-তে দেখলাম যে আমি গান মানে ওইসব মঞ্চ রেখে আমি দেখলাম যে আমার রাজনীতি আমার ভালো লাগে না। আমি
এই আপনাকে দেখতে মনে হয় না রাজনীতিবিদ। না, আমি এটা করি নাই। এবং তখন থেকে আজ পর্যন্ত জি, আমি ওই ফিল্ড এই দেখবেন আমার কোনো 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 ইয়ে নাই, ইনপুট নাই এবং আমাকে অনেকেই একটু কনফিউজ আমাকে নিয়ে, যেমন ওই যে ব্যারিস্টার আলী মোহাম্মদ আজহারি যে উনি ওনার ওনার ভাই ব্যারিস্টার আলী মোহাম্মদ আব্বাসের আত্মজীবনীটা এখন আমার ঘরে। আচ্ছা আচ্ছা। এবং উনি বলছিলেন যে আমি তখন দেশ থেকে আসার পরে আমি ওটার মুখবন্দি লিখে দিব। এবং তিনি এই পাকিস্তান থেকে গিয়ে, উনি তো পাকিস্তান পন্থী হ্যাঁ ছিল। বের করবেন মানে ওই কি অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে বলেন যে এটা দিয়ে রাখো। আমি বললাম যে বাচ্চা মানুষ আমি কি করবেন না, বললাম না আমি তো মানে ওনার সাথে আমার এত সম্পর্ক ছিল আর কি। তো অনেকে মনে করতো যে আমি মনে হয় মানে স্বাধীনতা বিরোধী নাকি। আচ্ছা, আমার সাথে আবার সম্পর্ক মানে আমার এই কাজের জন্য আমি আমি সবার কাছে যেমন চৌধুরী মোহাম্মদ মঈনুদ্দিন, ওনার কাছ থেকে আমি প্রচুর তথ্য পেয়েছি। আচ্ছা ওনার আইডিওলজি কি, ওনার ইয়ে কি, ওনার সম্পর্কে আমি খুব বেশি কি করে তাই ওনাকে আমি মহান করে দেখাই নাই। আমি দেখিয়েছি আমার ইয়েতে যে ওনার স্বাধীনতা বিরোধী ছিল। এবং ওনারা এই ব্যারিস্টার আজহার সাহেবকে বলছি যে আপনি তো আমাকে এত তথ্য দিচ্ছেন, এত কিছু করছেন, কিন্তু আমি তো আপনার বিরুদ্ধে লিখ। উনি বলে যে এই জন্যই আপনাকে দিলাম, আমি তো বিরোধী, এটা আমি গর্ব করে বলি, আপনি এটাই লিখবে, কিন্তু আপনার লেখাগুলো এই আপনি কাউকে বড় করে দেখান না, কাউকে ছোট করে দেখান না এবং নিরপেক্ষভাবে লেখেন। এই জন্যই আমি আপনাকে দেওয়া হলো। করি স্নেহ করি। আপনি যে কোনো সময় ভোর 6টার সময় এসে আবার দরজা নক করবেন, আমি খুলে দেব। শামসুল আলম চৌধুরী উনি বিএনপি করতেন, আমি ফোন করলেও মানে অনেক জায়গায় উনি যেমন আপনাদের টেলিভিশন হোক, অন্য টেলিভিশন হোক, শামসুল ভাই আজকে আসতে হবে, আসবে। মানে এই যে সম্পর্ক ছিল আমার প্রত্যেকটা দলের লোকের সাথে, প্রত্যেকটা ইয়ের সাথে। এবং আমি 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 এটাই বজায় রেখেছি। এবং আমি চেষ্টা করি যে আমার কমিউনিটিকে, আমি কোনো দলকে না, আমি আমার কমিউনিটিকে রিপ্রেজেন্ট করতে। এবং আমি গত প্রায় 37 বছর এই কাজটাই করেছি। আমার খাওয়া পড়ার বাইরে আমি সবসময় চেষ্টা করেছি যে আমার কমিউনিটি ইতিহাসটা তুলে ধরতে। আমি জানি না কতটুকু মানে আমি চেষ্টা ত্রুটি করি নাই আর কি। আচ্ছা, আমরা জানি যে বিলাতে বাঙালিদের নিয়ে আপনি গত 3 দশকেরও বেশি সময় ধরে নানা বিষয় নিয়ে গবেষণা করেছেন, যেটা আপনি একটু আগে বললেন। এখানের বেশিরভাগ লেখকই হয় কবিতা, ছড়া, গল্প, উপন্যাস ইত্যাদি লিখে। আপনি গতানুগতিক পথ ছেড়ে স্রোতের কঠিন পথ কেন নিলেন? এই যে বললাম না আমি যে প্রথমে, আচ্ছা এখানে একটা কথা আছে, এরপরে আমি ওইটা খুঁজতে যাই যে এটা এই যে এই রাস্তাটা কি পুরো মানে এটা কি বাঙালি নামে হয়েছে, কিন্তু কেউ বুঝতে পারে না। আচ্ছা আমাদের তো বাঙালি আমি অনেক বুঝাবুঝি করলাম, কোনো বই নেই। আমি যে বছর আসি সেই বছরই একটা বই প্রকাশিত হলো, এটা হলো প্রবাসীর কথা। আচ্ছা এটাতেও আমি খুঁজলাম, আমি আমি কিছু পেলাম না। আচ্ছা আচ্ছা। এরপরে এর আগে 87 এ সম্ভবত বের হয়েছিল 7 সিজন 13 রিভার্স, ওইটা আমি পড়লাম। এটা ওরাল হিস্ট্রি, মানে জাহাজিরা বলেছেন হ্যাঁ, তাদের কথা, তাদের কথা। এইগুলোই। তো এই আমি তখন দেখলাম যে এটা বিরাট, আর কোনো কিছুই নেই। আমরা আমাদের বাঙালিরা কবি এসেছেন, কি করলেন, মানে কোনো তথ্য পেলাম না। তো এই আমি আরম্ভ করলাম। আমি প্রথমেই যাই টাওরান হিস্ট্রি লাইব্রেরি আর্কাইভে। তারা এটা নিয়ে মানে তারাও জানে না এটা, এই যে আলি স্ট্রিট, বিশেষ করে আমার এইটাই মাথার মধ্যে আলি স্ট্রিট, এটা কার নামে হলো। তো তারা এটা বলতে পারে না। তারপরে ধরো অনেকদিন নিল, আমিও চেষ্টা করবো, এই যে করতে করছি এই যে মানে এরপরে তো মানে এটার পরে কিন্তু তাছাড়া আমাকে বল কাজটা কর। এবং এটা করতে গিয়ে আমি খুব এনজয় করেছি, বুঝছি। যেমন ওই যে আমি বললাম না যে তাসাদুক আমাদের যে যেমন দেশের ডাক, এই দেশের ডাক পত্রিকা কিন্তু তাসাদুক বলছেন যে এটা আর তুমি পাবে না। এবং উনি ঠিকমত মানে বলছেন যে এত এই 21শে ফেব্রুয়ারি 1954 সালের 21শে ফেব্রুয়ারি বের করেছিল, আর এর বেশি কিছু বলতে পারে না। এই সাইপ্রাস স্টাইল করে অমকে লিখতে হয়, ওনার ইন্টারভিউ করেছে, বুঝছি। কিন্তু এই আমার বই আমি এই এই কাগজটাই, যে কাগজটা উনি বের করেছিলেন হাতে লিখে সাইক্লোস্টার করে, এটাই আমি দিয়েছি উদ্ধার করে। এবং আপনি প্রত্যেকটা
100 মনে হয় 100 কতটা, প্রত্যেকটা পেপারের প্রথম পৃষ্ঠা প্রথম সম্পাদকে আছে। দাম আপনার কাছে ওই বইটা এখনো আছে? আছে। এটা এখন তিন এগুলো তো অনেক মানে রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে বই। হচ্ছে এটা 2002 সালে বের হয়েছে। এটার ইংরেজিতে আছে, অ্যামাজনে পাওয়া যায়, বাংলা আছে, বাংলা তো মনে হয় 3টা এডিশন হয়ে গেছে। ও বাহ। জি। তো এই যে কেন গেলাম, এই কেন যাওয়ার মধ্যে একটা মজা আছে। যেমন আমি অনেক সময় বসে লিখতেছি, আমি মারাও মানে লিখতেছি বা ওই যে খোঁজাখুঁজি করতেছি, হঠাৎ আমি যখন নতুন একটা জিনিস পাই তখন তো একা থাকি তো অনেক মানে ঘরে, তো অনেক সময় আমার ওয়াইফ চাটা নিয়ে আসে, যখন দেখে যে আমি হাসতেছি তখন আমায় বলে যে তুমি এই লেখালেখি বাদ দাও, পাগল হয়ে যাচ্ছ। মাথার মধ্যে সমস্যা হচ্ছে, একা হাসো। তো আমি কিভাবে বোঝাবি যে এমন একটা জিনিস আমি পেয়েছি যেটা হয়তো আমার মনে হচ্ছে যে অনেকে জানে না, এটা আমি জানাতে পারবো। এই যে আনন্দের মধ্যে আমি হাসি, এটা আমার আনন্দের হাসি। তো অনেকে বলি আমি যেমন সায়েন্টিস্টরা যখন তারা ফর্মুলা কাজ করে তখন বলে ইউরেকা, ইউরেকা যে পেয়েছি। পেয়েছি। খুব মানে একটা ওভারওয়েলম থাকেন ওনারা পজিটিভ ভাবে। তো আপনারও এরকম ওভারওয়েলমিং লাগে যখন আপনি লাগে, তত্ত্বগুলা পান? তা আপনার দোয়ায় আমার মনে হয়, আমি যেমন আমি আগে বলছি যেমন প্রথমটা আরম্ভ করেছিলাম এই যে বিলাতে বাংলা সংবাদপত্র সাংবাদিকতা, তারপরে তারপরে আরেকটা ঘটনা ঘটলো একদিন। আমরা গল্পের চলেই বলি, অবশ্যই খাজা মোহাম্মদ, আচ্ছা। ওইখানে কি একটা অনুষ্ঠান ছিল ব্রাডিয়ার সেন্টারে, ওখানে আমাকে পাইছি। পাওয়ার ধরে আমাকে বললে, ফারুক এদিকে আসবে, তুমি একটা কাজ করো। কি কাজ? বলে এখানে যে এই যে বাংলাদেশের রাজনীতি নিয়ে মানে মানুষ পাগল, কত পয়সা খরচ করে, এই করে সেই করে, কেন করে এইসব, কি দরকার এটা করার? হ্যাঁ, নিঃসন্দেহে তার একটা কারণ আছে, এই কারণটা তুমি খুঁজে বের করো এবং এটা নিয়ে একটা চমৎকার বই হবে, তুমি এটা কাজ করো, এটা লেগে যাও। আমি আর হঠাৎ করে চিন্তাই করতে পারলাম না যে এটা কিভাবে কি করা হবে। আচ্ছা। এটা মানুষে কি ইন্টারভিউ করব বা যে আমি বুঝতে পারছি না। যাক, আমি বললাম যে ঠিক আছে, আমি তারপরে আমরা অনুষ্ঠান দেখে আবার ওই চা খেতে আসছি। ফারুক এদিকে আসো, তোমাকে কিন্তু বলছিলাম মনে আছে, তুমি এই কাজটা করো, তুমি ইন্টারভিউ করো, কেন যে বাংলাদেশে মানুষ এখানে এই বিলেতে বাংলাদেশ পলিটিক্স করে এবং এই পলিটিক্সের কত যে ক্ষতি হচ্ছে আমাদের। হ্যাঁ, আজকে আওয়ামী লীগ ক্ষমতায় গেল, বিএনপি তার বিরোধিতা করবে, এই করবে সেই করবে, আবার বিএনপি ক্ষমতায় গেল, আওয়ামী লীগ তার বিরোধিতা করে। এই যে কামড়াকামড়ি, এবং আমরা নর্মাল মানুষ যারা, আমাদের যে চাহিদা আছে ওইগুলা যখন আওয়ামী লীগ ক্ষমতা যায় তারাও শুনে না, বিএনপি ক্ষমতায় গেলেও তারা শুনে না। বরং তাদেরকে যা মানে তাদের সমর্থকরা বরং এই আমাদের কোথায় পাত্তাই দেয় না। তো গেল, আমি চিন্তা করলাম ঠিক আছে, ওনাকে সান্ত্বনা দিলাম। একটু পরে ওই দরজা থেকে বের হয়েছে, ওইখানে যে চানাচুর বিক্রি করছে, এখানে পরে চানাচুর। আমি যে কথাটা বলছিলাম মনে আছে তো? উনি মানে পুরা মাথার মধ্যে ঢুকা দিচ্ছে। তিনবার বললেন, ঠিক আছে আমাকে চানাচুর খাওয়াইন। যাওয়ার সময় আবার শোনো, মনে রেখাও, হ্যাঁ, আপনি না ভুলেন। 4বার। আমি শেষে চিন্তা করলাম যে না, এটা কিছু সামথিং দিয়ে আছে, কিন্তু কোথা থেকে আরম্ভ করব, এই আরম্ভ করে দিলাম। এবং এই বইটাই আমার, এটা হচ্ছে বিলাতে বাংলার রাজনীতি। এখানে এটাও প্রায় 100 বছরের ইতিহাস, যে ওই ব্রিটিশ আমলে কেন ব্রিটিশ মানে বাঙালিরা এখানে কিভাবে রাজনীতিতে ইনভলভ হলো, কেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে কি করলো না করলো। এটা একটা এটা কোন সালে করলেন? এটা 12 সালে, 2012 সালে, এটা ইংরেজি আছে, বাংলা আছে। আচ্ছা। তো এরপরে তো এটা দুইটা গেল, যাওয়ার পরে এখানে ওই আমাদের সম্মিলিত সাহিত্য সাংস্কৃতিক পরিষদের একটা সভা, এই সময় শামসুজ্জামান খান আসছেন। তো আমার একটা ইংরেজি বই ছিল, ওইটার এই বিলাতে বাংলার রাজনীতি, এটা বেঙ্গল পলিটিক্স ইন ব্রিটেন, লজিক ডায়নামিক্স এন্ড রিশার্মানি, এই বইটা আমি ওনাকে উপহার দিলাম। আচ্ছা। ওই মেলাতে উনি বইটা দেখেন, আর আমার মধ্যে দিকে চা
ওইভাবে তাকাচ্ছে, তাকে বললেন যে বইটা তো ভালো বই। আমি এর বেশি আর কিছু বলেন নাই উনি। তো ওই সময় ব্রিকলিন সার্কেল থেকে আরেকটা বই বের হয়েছিল, কি একটা বই, তো এইটা এটা আমাকে আরেকজনকে দিয়েছিলেন, আমার হাতে ছিল। আচ্ছা। বলেন যে এটা কি? আমি বললাম, যেটা একটা বই আমাদের এখানকার ইয়াং জেনারেশন তারা শিখছে এবং প্রকাশ করে ওটা বললাম যে তারা প্রকাশ করছে। উনি উনি আমি দেখতে পারি, আমি নিতে পারবো, অসুবিধা নেই। আমি একটা জোগাড় করে নেবো। আমার এক ফ্রেন্ড ছিলেন ওখানে, উনি মারা গেছেন, ওনার নাম হচ্ছে নাজবুল হক, নাজবুল নাজবুল হক না কি, ওই যেন ভুলে গেলাম। তো উনি আমাকে এই বইটা দিয়েছিল, আমি আচ্ছা পাবো, আপনি নেন। ওই দিন ওই অনুষ্ঠানে দীপুমণি ছিলেন, আবুল মান আব্দুল মুহিত ছিলেন, আরো ইয়ে ছিলেন। তো এই অনুষ্ঠানে তিনি এই দুটো বই দেখে বলেন যে এখানে যে ভালো বই লেখালেখি হচ্ছে বা ভালো ভালো বই বের হয়, এগুলো তার প্রমাণ। বুঝছি। আমি তো অবাক, আমি মানে অনুষ্ঠানে বলতে চাচ্ছি। তারপরে আবুল মাল আব্দুল মহিত সাহেব বলেন যে আমি কি একটা বই পেতে পারি? আমি তো দৌড়ে গিয়ে একটা বই রাখে দিলাম। আর তো ইয়ে, যাই হোক, এরপরে আমাকে যাওয়ার সময় আমাকে বললেন যে আপনি একটা কাজ করবেন, আপনার সে যে বই আছে ওইগুলো আমাকে দেশে কোনোভাবে পাঠাবার ব্যবস্থা করবেন আমার, আমি আপনার সবগুলো বই দেখতে চাই। এর পরের বছরে আমি ওই প্রবাসী লেখক পুরস্কার পাই এক। তো এইটা গেল ওইটা। তারপরে উনি উনি ওই অনুষ্ঠানে ঘোষণা করলেন যে আমি আমার মহাপরিচালক থাকাকালীন দুইটা বই প্রকাশ করতে চাই প্রবাসীদের উপর, কারণ আমরা অনেক কিছুই জানি না একা। এটা হচ্ছে সাহিত্য চর্চা, প্রবাসীদের সাহিত্য চর্চার উপরই, আর বাঙালির কিভাবে আসলে। আচ্ছা। তো উনি বললেন যে নুর ইসলাম সাহেব এই বছরই না পরের বছর সম্ভবত এই বছর নুর ইসলাম সাহেবকে বাংলা একাডেমি ফেলোশিপ দেওয়া হয় যে প্রবাসীর কথা লেখার জন্য। আচ্ছা। তো আর বললে যে ঘোষণা করলে যে আমরা পাণ্ডুলিপি চাই, দুটো পাণ্ডুলিপি চাই। এই আবার আরম্ভ হলো কাদের মাহমুদের বিয়ে, মতিন আব্দুল মতিন ছিলেন, উনি বললেন যে তুমি লিখতে হবে। আরো কয়েকজন বললেন, রেনু আফা লিখলেন, বললেন তুমি লেখো। রেনু আফার কিন্তু আমার মানে এই যে পুশিং ফোর্স আর মানে স্ট্রাইকিং ফোর্স, উনি সবসময় আমার পিছনে লেগে থাকেন। আচ্ছা। রেনু লুৎফা, তো উনি সব কাজের প্রেরণা মানে উনি দেন আমাকে, আর ওনারা তো আছেন। তো আমিও মনে করলাম যে কি করা যায় দেখি, এবং কাদের মাহমুদ বললেন, রেনু লুৎফা বললেন, এরপরে আব্দুল মতিন বললেন যে যত মেটেরিয়ালস আছে আমরা আমরা আমাদের কাছে আমরা দেবো, প্রোভাইড। বাকি তখন সবাই দিচ্ছে। আচ্ছা আচ্ছা। আমি, আপনি বিলিভ করবেন কিনা, আমার এই বইটা, এই যে বিলাতে বাঙালি অভিবাসন, বিলাতে বাংলা সাহিত্য সংস্কৃতি চর্চা, 11 সালের ঘটনা, 12 সালের মধ্যে আমি দুটো বই লিখে ফেলছি। দুটো মানে এত ওই যে আমার আমার ইন্সপায়ার্ড হয়ে গুরুজন যারা তারা আমাকে মানে ব্লাইন্ডলি সাপোর্ট করছে, আমি দুইটাই বই লিখে ফেলছি। আর কেউ দেয় নেই, আমি দুইটা জমা দিলাম। ওই যে সময় আমি পুরস্কার পাই দুইটা দিলাম। এতে প্রথমটা বের হলো ওই বিলাতে বাংলা সাহিত্য সংস্কৃতি চর্চা। আর এই বইটা থেকে আমি যেভাবে চেয়েছিলাম সেটা মনমতো না হয় আমি এটা উইথড্র করেছি, এবং তারপরে আমি ইউপিএলকে দিলাম এই বইটা। ওই ইউপিএল বের করলো এটা, বেনা ইংরেজিটাও বের করেছে। এই এই এটা দিয়ে দুইটাই বের হলো আর কি। আচ্ছা। তো আমি এরপরে মোটামুটি আর দেখলাম যে তেমন কিছু নাই। হ্যাঁ, মুক্তিযুদ্ধের উপর আমার কিছু কাজ চলছে, আর একটা বই করেছি। এই দুইটা বই এখনো বের হয়নি, দুটোই মানে চলছে আর কি কাজ, প্রায় শেষ পর্যায়ে। এগুলো কিসের উপরে? একটা মুক্তিযুদ্ধ আর একটা আরেকটা আছে, এটা বলা যাবে টপ সিক্রেট। টপ সিক্রেট। এটা আছে এই যখন হবে তখন আবার নিয়ে বাঙালিদের উপরে, বাঙালিরা কি মুক্তিযুদ্ধে কি করেছে বা অন্য অন্য ব্যবহার কি করেছে, মাওবাদী আন্দোলনে তাদের কি ভূমিকা ছিল, এইসব ব্যাপারই বেশি। তো এই আর কি। এরপরে তো বাড়িতে যাওয়া আসা করলাম, গেলাম, বহুদিন আমি বাড়িতে যাই। এই যে আসছিলাম, এরপরে প্রায় 36 বছরে মনে হয় 5 বার গেছি। রান্না বান্না যে এখন যাব, দেশে যাব, গেলাম, দেখলাম যে আমার বন্ধু বান্ধব আমার চেনে না, দেশের লোক আমাকে চেনে, আমি লেখালেখি করে এখানে এই কমিটির মানুষও চেনে,
এবং এখানে ইংরেজি অনেক অনেক দু একজন চিনে আমাকে, কিন্তু বাংলাদেশে আমাকে কেউ চেনে, আমার এলাকার লোক চিনে না। সিলেটের বন্ধু বান্ধব জানে না আমি কি লিখি, কি আদৌ লিখি কিনা। আচ্ছা। চিন্তা করলাম যে একটা বই অন্তত ওকে, আচ্ছা এর মধ্যে আরেকটা বই ওই এই আমার এলাকা গোলাপুঞ্জের ইতিহাস, এটা এটা আমি অনেক আগে লিখেছিলাম, এরপরে পড়ে গিয়েছিল, আবার একটা খসড়া তৈরি করে আর আমার মনে নেই। আমার বন্ধু ইসাক কাজল উনি দেখে বলে "এই যে এটা চমৎকার, তো তুমি এটা বের করবে", ওনার প্রেশার আমি এটা বের করলাম, মোটামুটি এটাও খারাপ না। তো এরপরে মানে এটা তো গেল। তারপরে আমি চিন্তা করলাম যে দেশে থেকে যখন ফিরলাম তখন আমি চিন্তা করলাম যে দেশ নিয়ে একটা কিছু লেখা দরকার, লেখা কারণ দেশটা তো আমারই। আর অবশ্যই। আমি তো পুরো দেশের সম্পর্কে লিখতে পারবো না, আমি আমার সিলেট নিয়ে লিখতে পারি, তো কি লিখবো? তো আমার মনে হলো যে আমি তখন সিরিয়াসলি আরো কিছু বই পড়লাম, যতটা আহ, ইতিহাস লেখা হয়েছে এগুলো আগেই ছিল আমাদের, যেহেতু আমি আগে পড়েছি। তারপরে আমি আবার দেখলাম যে কি নাই, আচ্ছা। দেখলাম যে সবাই অচ্যুতচরণ চৌধুরী তথ্যনিধি, উনি সিলেক্ট রীতিবৃত্ত দুই খণ্ডে বিরাট বিরাট আচ্ছা। বের করেছে, ওইগুলো পড়লাম। ওইগুলো কিন্তু ঠিক ইতিহাস না, এগুলো হচ্ছে ইতিহাসের উপাদান, আচ্ছা। এবং অনেক জিনিস আছে এগুলো এখন আর যেমন বিয়ানীবাজারের ওই যে পঞ্চকুলের ইতিহাস, এই যে ইতিহাস উনি লিখেছেন, তারপরে দেখা উনি কিংবদন্তির আর এখানে আলোকে লিখেছে। কিন্তু তখন দেখা গেল যে নিধনপুর তাম্রশাসন বের হলো, তালাপুর তাম্রশাসন বের হলো, এগুলো আর ঠিক আছে ঠিক এইভাবে উনি যখন যেমন উনি ব্রিটিশ আমলের যে ইতিহাসগুলো লিখেছে রবার্ট লেজির আত্মজীবনী বই ভিত্তি করে আর কি একটা ইয়ে নিয়ে, এর বাইরে আর কিছু নাই। উনার পরে যারা লিখছেন ওই উনার কাহিনীগুলো লিখছেন, এর বাইরে আর কেউ লিখতে পারেন। আমি চিন্তা করলাম যাই তোর ইংল্যান্ডে আছে, এখানে বর্ডিয়ান লাইট দিয়ে আছে, এখানে কি আছে, আপনার কাছে অনেক রিসোর্স আছে যেগুলো আপনি যেগুলো আমি ব্যবহার করতে পারি। ব্যবহার করতে পারেন। আমি দেশ থেকে মুসলিম সাহিত্য সংসদে গেলাম, কিছু ইয়ে ছিল ওইখান থেকে যা পাই আমি নিয়ে আসলাম। তো এখানে তখন ছিলেন মনিরুদ্দিন চৌধুরী, আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন ভদ্রলোক, উনি লেখক, রাজনীতিবিদ। তো উনি আমাকে প্রচুর হেল্প করলেন। আমার আরেক বন্ধু, ওনার নাম হচ্ছে সেলিম আউয়াল, উনিও মোটামুটি আমাকে হেল্প করলেন। তো যাই হোক এগুলো নিয়ে আমি সেলিম আউয়াল উনি তো বাংলাদেশে। এই কথাই বলতেছি, মুসলিম সাহিত্য সংসদে। তো এগুলো নিয়ে আসার পরে আমি চিন্তা করলাম যে ব্রিটিশ আমলের উপরে আমি 4টা বই করবো যদি বেঁচে থাকি আর কি। আচ্ছা। তো ব্রিটিশ আমল, পাকিস্তান আমল, প্রাচীন আমল, লাস্ট যদি আমি বেঁচে থাকি এই আমল। বা এই আমল খুব ডেঞ্জারাস, যখন আমি দেশে যাওয়ার ওই আমল মানে হিমশিম। হ্যাঁ দেশে যাওয়ার আমার সম্ভাবনা থাকবে না, এই জন্য এই সময় আমি করবো। তো এইটার উপর ইয়ে করে আমি এই বইটা করলাম, সিলেটের ইতিহাস। ইতিহাস। এবং এবং যেটা করলাম আমি যে ব্রিটিশ যেমন আমি দেখলাম যে এখানে ব্রিটিশ আমলের উপর তেমন একটা লেখা নেই, সামান্য ওই যে বললাম রবাব লিন্দি আত্মজীবনী, যেমন মনে করেন অচ্যুতচরণ চৌধুরী যে বইটা লিখেছেন সেখানে সেই সময় প্রথম কারেক্টারের দিয়েছিল না, ওই কথা ছিল না, কারণ তখন ওনার আত্মজীবনী বের হয়নি। এরপরে ডিস্ট্রিক্ট রেকর্ডস বের হয় নাই, আরো অনেক জিনিস বের হয় নাই। হ্যাঁ, এইগুলো সহজে ছিল না। আমি এইগুলোকে কি করলাম, এই রিসোর্সগুলো ব্যবহার করে এই বইটা আমি লিখেছি। এবং আপনি এখন এটার মধ্যে কোন জিনিসটা আপনি সবচেয়ে বেশি ফোকাস করেছেন এই বইতে সিলেটের ইতিহাস? এখানে আমি ব্রিটিশ আমলের মোটামুটি দুই চারটা চ্যাপ্টার আমি বাদ দিয়েছি, কারণ বইটা তো অনেক বড়। আচ্ছা। তো আমার চিন্তা ছিল যে এত বড় বই হয়তো কেউ মানে কোনো প্রকাশক রাজি হবে না প্রকাশ করতে। তো এই জন্য আমি যেমন সিপাহী বিপ্লব আরো দুই একটা জিনিস বাদ দিয়েছি। আচ্ছা। শেষ পর্যায়ে আমি চিন্তা করলাম যে দরকার হলে আমি আরেকটা বই লিখবো। আর এই সিপাহী বিপ্লবের উপর একটা বই অলরেডি আছে, ভালো বই আছে। আচ্ছা। এখানে আছে যেমন প্রথম কিভাবে ইংরেজরা আমাদের শাসন করে, সিলেটের এই শাসন ব্যবস্থা করে, তারপরে তারা কিভাবে পরীক্ষা নিরীক্ষা করে আমাদের রাজস্ব ব্যবস্থা নেই, আমাদের যে পদবি আছে, আমরা নানা ধরনের পদ ব্যবহার করি, থেকে আসলো। আমরা অনেকে মনে করি ও ব্রিটিশরা তোমাদের চৌধুরী উপাধি দিয়েছে, তোমাকে দিয়েছে, আসলে তো ব্রিটিশরা কোনো উপাধি এগুলো দেয়, ব্রিটিশরা দিয়েছে খান বাহাদুর, খান সাহেব, রায় বাহাদুর, রায় সাহেব, এগুলো। আচ্ছা। চৌধুরী উপাধি তারা দেয় না।
বাট এটা তো ছোটবেলা শুনে আসছে আমরা যে চৌধুরী উপাধি ব্রিটিশরা না দিয়েছে। এগুলো দেয় না, এগুলো হচ্ছে ওই প্রাচীন আমলের হিন্দু আমলে। এটা হলো এই উপাধি না, এটা হচ্ছে একটা কর্মচারীর পদ, সেটা হচ্ছে রায়তের সাথে সম্পর্কিত আহ, আম, হিন্দু কর্মচারীর পদ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর মুসলমানরা যারা তখন ছিল তারা তো বড় বড় লোক, মানে তারা তো রাজার রাজরাজাদের তারা বংশ। হ্যাঁ, যেমন সিলেটের শাসক অথবা খানুঙ্গ অথবা বড় বড় পদ আচ্ছা। বা জায়গিরদার বা এই ধরনের, যেমন মনে করেন অনেক অনেক আছে, যেমন আমাদের হবিগঞ্জের সৈয়দ সৈয়দ যারা আছে তাদের মধ্যে অনেকের আবার চৌধুরী সনদ আছে, কিন্তু তার চৌধুরী লেখে না। বুঝছি। তো তাও এই শেষ সময় যখন অনেকের তো অবস্থা পড়ে যায়, যারা বড় বড় জমিদার ছিল, জমিদাররা আন্ডারে তো অনেক চৌধুরী থাকতো। এটা তো ছোট পদ, কিন্তু শেষ পর্যন্ত আমাদের যে সিলেট অঞ্চলে, এখানে একটা মজার কাহিনী হচ্ছে, সিলেটে সব ছোট ছোট এটা অনেকটা রায়ত জুতের মতো আর কি। আচ্ছা। সিলেটের যে বন্দোবস্তটা হয় এটা হয় রায়ত মানে ভূমির মালিক ইয়ের সাথে, ওই যে ভূমির যারা যাদের দখলে ছিল তার সাথে। আর সিলেটের বাইরে অন্যান্য জায়গায় সেটা বন্দোবস্তটা হয় জমিদারদের সাথে। আচ্ছা। এবং দেবী চৌধুরানীর যে ইয়ে ছিল, এটা 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 বিবাদ বলতে গেলে ওনার আন্ডারে ছিল। আচ্ছা। আর আমাদের সিলেটে যাদের ছিল 2-4 জন ছিল, যেমন বানিয়াচঙ্গীর জমিদার, তিনজন তখন মানে নবাবী আমলের ইয়ে ছিলেন। একজন নাম হচ্ছে কি আমি এখন বলতে হচ্ছে পয়লন, বানিয়াচঙ্গের আবিদ রেজা বা আহমেদ রেজা, আর একজন ইয়ে বা দেওয়ান বাসিতের ফ্যামিলি। এই ধরনের 2-4টা ফ্যামিলি ছিল যাদের বড় জমিদারি, মানে মোটামুটি একটা খুব বেশি বড় না, বাট মোটামুটি। অন্যান্য জায়গায় যেমন জঙ্গলবাড়ির জমিদার, তাদের অনেক ভূসম্পত্তি ছিল। তো এনিওয়ে এইগুলো আমাকে খুব আমি খুব ইন্টারেস্ট পেলাম, এবং এইগুলোতে আমি 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 যতদূর সম্ভব, আমার কোনো কথা নেই এই বইয়ের মধ্যে, আমার কোনো কথা নেই, আমি সব ইনফরমেশন কালেক্ট করা। ইনফরমেশন, যেমন আমাদের মনে করেন নানকার আন্দোলন আমাদের সিলেট হয়েছে, এটা নানকার কিন্তু আপনি অন্য জায়গায় পাবেন না, আমরাও বলি নানকার। তো আমার কাছে একটা কিউরিওসিটি ছিল যে নানকার বলতে কি বোঝায়। তো অনেকে বলেছেন অনেক যেমন নান দিয়ে যে যে প্রজা পোষণ করা হয় সেটা হচ্ছে নানকার, ইত্যাদিতে নানা ইয়ে, কিন্তু আসলে কি এটা? আসলে এটা কি। তো আমি দেখলাম যে ওই প্রথম যখন ইংরেজরা দেশটা দখল করছে, তারপরে সুজাউদ্দৌলার কাছে তারা প্রশ্ন করতেছে, যে জানতেছে যে কি কোনটা কি কি হচ্ছে। তো তারা জিজ্ঞেস করছে এই এই মানে এই মুর্শিদগুলি খাঁ যখন ইয়ে করেন তখন এই পদগুলো কি এটা। আচ্ছা। তো উনি বলতেছে যে এটা হচ্ছে নান কর। আচ্ছা। হ্যাঁ, যে এটা লম্বা কাহিনী। এটা হচ্ছে এটা 3টা করবিহীন জায়গির দেওয়া হয়েছিল। একটা নান কর, একটা হলো বন কর, একটা হলো জল কর। আচ্ছা। আমাদের সিলেট অঞ্চলে এটা এটা কিন্তু বড় বড় জমিদারে দেওয়া হয়েছিল। এটা লম্বা কাহিনী। এনিওয়ে, এটা আমার ব্যাখ্যা আছে ওইটাতে। তো আমরা কিন্তু আমরা বলতাম কি, এটাকে বলতাম যে নানখার প্রজা, কিন্তু নানখার প্রজা সিলেট থাকার কথা না। নানখার প্রজা আছে 2 জনের সম্ভবত। এটা একজন হচ্ছে এই মজুমদারি, যে মজুমদাররা তাদের তারা ছিলেন কারঙ্গ আশেদপুর। তো তাদের তাদের এই বেতনের পরিবর্তে মসুদ বক এবং ওনার নাম হচ্ছে আর সীমন্ত রায়, আচ্ছা, আরেকজন, এই 3জনকে দেওয়া হয়েছিল। এই পাহাড় পাদদেশে দূর দূরান্ত, তো এরা কিন্তু স্বাধীন প্রজার মতোই ছিল। আচ্ছা। কিন্তু আমরা মনে করি যে বাড়ির পাশে যারা থাকে তারাই, কারণ চিরস্থায়ী বন্দোবস্ত পরে এখানে এই খাজনা মানে এই যাদের সাথে বন্দোবস্ত হয় তারা কিন্তু জমির মালিক হয়ে যান। হ্যাঁ। তো সুতরাং তাদেরকে আলাদা প্রজার কাছ থেকে ইয়ে করার সুযোগ ছিল না। যাই হোক, এইগুলো আমি বিশ্লেষণ করেছি। আচ্ছা। আরও বিশ্লেষণ করেছি, যেমন মনে করেন ওই যে ব্রিটিশ বিরোধী আন্দোলন হলো, প্রথম আন্দোলনটা আমাদের সিলেটে হয়েছিল এই শাহিদকে। তো এখানে আমি দেখেছি অনেকে লিখেছেন এরা যারা করেছিলেন তারা হচ্ছে হাদামিয়া মাদামিয়ার কাহিনী। কিন্তু আমি যেটা দেখেছি, আমি ওই যে রবার্ট ডেনজির যে আত্মজীবনীতে এটা এই হাদামিয়া মাদামিয়া বলে কেউ নাই না।
তো এরপরে এই যে কাহিনীটা আমি কিন্তু অরিজিনাল রেকর্ড থেকে ওই রবার্ট লেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে কি লিখেছে, কি রিপোর্ট দিয়েছে, এই রিপোর্টের ভিত্তিতে আমি এগুলো এগুলো তথ্য ফাইন্ড কারণ আত্মজীবনটা উনি লেখেন নেই। আচ্ছা আচ্ছা। তো আমরা সবাই জানি যে শুনে আসছি যে রবার্ট লেজির আত্মজীবনীটা উনি লিখেন নেই, লিখেছেন উনি এইসব গল্প করতেন তার মেয়েদের সাথে, দুটো মেয়ে ছিল, মেয়ের সাথে এদের সাথে গল্প করতেন। তো মেয়েরা বললো বাবা তুমি এগুলো লিখো, রাখ। তো উনি বলি আমি বৃদ্ধ পারবো, লিখতে পারবো না। ঠিক আছে তুমি পরে যাও, আমরা লেখ। এই মেয়েরা বাবার কাছ থেকে শুনে শুনে লেখ। তো বৃদ্ধ মানুষ উনি যা বলেছেন উঠছে এইটি, কিন্তু আমি দেখলাম যে এটাতে দেখি অন্য কোন কিছু পাওয়া যায় কিনা। আচ্ছা। যখন আমি বললাম যে এটা কিভাবে লেখা হলো, লেখা হলে আপনি আপনার মেয়ে দুটোকে বলছেন, মেয়ে দুটো লিখতেছে ওখানে, গল্প মতো বলা হচ্ছে, ওইগুলো লেখা হচ্ছে। উনি বলছেন এখানে ভুলভাল তো হইতে পারে। উনি এক জায়গায় বলছেন যে ঝুট বাত, মানে হিন্দিতে ওই একটা কাহিনী দিকে বলছেন ঝুট বাত। মেয়েরা বুঝতে পারে না, মেয়েটা লেখছে টুটপাত। হ্যাঁ, তো এই যে জিনিসগুলো, এটা আমার মনে হলো যে না, এটাতে উনি তো স্মৃতি থেকে বলছেন, উনি রিপোর্টে কি লিখছে। তো আমি এটা রিপোর্টের মাধ্যমে রিপোর্টটা খুঁজে তারপরে এইটা লিখছে। আর এটা আছে যেমন আমরা বাংলাদেশের মানুষ জানে না, আমরা বা সিলেটের মানুষও আমরা জানি না যে আমরা সিলেটি না আমরা বাঙালি না আমরা কি। তা আমরা কি? আমরা তো বাঙালি, কিন্তু আমরা তো ক্লেম করি আমরা সিলেটি। আমরা সিলেটেরই তো শোনেন, সিলেটের এই যে আমরা এদের মানুষ অনেকেই তো বলেছে সিলেটি আলাদা, বাংলাদেশের মানে এমন ভাবে উপস্থাপনা করেন যেমন আমরা সিলেট আলাদা, বাংলাদেশ আলাদা। এটাই তো সমস্যা। কারণ হলো এটা হলো আমরা 1834 সালে, এটা একটা মজার কাহিনী, 1828 সালে ওই ইংরেজরা আসাম দখল করে। দখল করার পরে এই আসামটাকে, আসামের একটা সমস্যা ছিল, তাদের ভাষা কিন্তু ফার্সিও ছিল না, তারা ইংরেজিও বুঝতো না, আবার ঠিক বাংলাও না, না আসামি আলাদা আলাদা, এবং এটা লিখিত রূপ নেই। হ্যাঁ, কিছুটা বাংলার সাথে মিল আছে, সিলেটির সাথে মিল আছে, কিন্তু প্রপার সিলেটি না। এটা কিন্তু পরে হচ্ছে, এটার সাথে এটা লিখিত রূপ নেই। এখন এদেরকে শাসন করবে কিভাবে? পাশাপাশি আসামের জঙ্গল বেশি, অনাবাদী জায়গা বেশি, তখন এই যে এখানে যে প্রশাসন ব্যবস্থা চালানোর মতো এই এত পয়সা ছিল না। এই জন্য সিলেট ছিল কিন্তু সব দিকে উন্নত। সিলেটের শিক্ষা দিকে ছিল, তারা ফার্সি জানতো, তারা ইংলিশ জানতো, তারা সবকিছু জানতো। আচ্ছা, এখন এই সুবিধা সিলেটকে দেন, আমরা অনেকেই জানি না যে সিলেট, আমরা মনে করি আসাম মনে হয় আমাদের সিলেটের পূর্ব দিকে করিমগঞ্জের, এটা কিন্তু কাছাড় পর্যন্ত কিন্তু সিলেটের বাংলাভাষী অঞ্চল। এটা হচ্ছে ময়মনসিংহ। ওই আমরা যদি যেতে হয় আসামে, তাহলে ব্রহ্মপুত্র নদী যেতে হবে, আর কোন রাস্তা ছিল না তখন। আর ওইদিকে ডাঙ্গায় উঠে যেতে হলে ওই যে বুলাগঞ্জ হয়ে ওই পাহাড়ে ওই খাসিয়া মহিলাদের এটা আছে, এটা নাম হলে থাবা, ওইটাতে বসে তারা ওইটা তুলে দিয়ে তারপরে উপরে নিয়ে তুলে দিয়ে তারপরে ওখান থেকে আপনি গাড়িতে যেতে পারবেন। আর কোনো পথ ছিল না, পরে রেলওয়ে হয়। এটা ওইদিকে না, ওইদিকে আপনি অঙ্গাবী নাগা পর্বত যাবেন, ওই মণিপুরে যেতে পারবেন, ইয়েতে যেতে পারবেন, কিন্তু ওইটা হচ্ছে অন্যদিকে। আর এটা আমাদের সাথে কোনো মিলই নাই, তো আমাদেরকে জোর করে ওখানে জুড়ে দেওয়া হয়। আচ্ছা, যে আমাদের সাথে কিছুটা ভাষাগত আছে এবং মিল আছে। এরা তো মানে সিলেটে তখন শিক্ষিত সব দিকে, ওই যার দরুন এই সিলেটের গিয়ে ওইখানে দুইটা ভাষা করে রাষ্ট্রভাষা, একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে ইংলিশ আসামের ভাষা। আচ্ছা, এবং মজার ব্যাপার না, এটা আসামিরা এখনো যে বলে যে পাঞ্জাবির আমাদের উপর পাকিস্তান হওয়ার পরে যেভাবে শোষণ করেছে, যেভাবে আমাদেরকে টুটি চিপে ধরার চেষ্টা করেছে, সিলেটিরা একইভাবে আসামের উপর রুল করেছে। তারা ওইখানে বড় বড় অফিসার ছিল, তারা, আপনি অবাক হবেন এই জেনে যে যখন 2020 সালে যখন নির্বাচন হলো, এই নির্বাচনে সিলেট এর পর থেকে শুধু প্রধানমন্ত্রী হতো
মানে স্যার মোহাম্মদ সাদুল্লাহ, উনি হতেন অসমীয়া, তাও উনি ওই গোয়ালপাড়ার মানুষ, আচ্ছা মুসলমান বাঙালি। এই সবাই কিন্তু বাঙালিরা রুল করছে মানে 47-এর আগ পর্যন্ত। একমাত্র 46-এর নির্বাচনে গোপীনাথ বরদলৈ, ওই যে আমরা ভাগ হয়ে যাচ্ছি এই ডামাডোলের মধ্যে, গোপীনাথ বরদলৈ প্রথম, এই 78 বছরের ইতিহাসে প্রথম। দিস ইজ সো ইন্টারেস্টিং। তারা ইয়ে করে, নতুবা ওই সিলেটিরা মন্ত্রী, সিলেটিরা শিক্ষামন্ত্রীকে আব্দুল মজিদ সিআইএ, এরপরে শিক্ষামন্ত্রীকে প্রেমেন্দ্র দত্ত, এরপরে সব শিক্ষামন্ত্রী, সব মন্ত্রী, বড় বড় মন্ত্রী, বড় বড় পোস্ট সব সিলেটের, এবং তারা এই অত বছরের শাসন করেছে এখানে। তখন কিন্তু আবার এই দুটো ভাগ ছিল, হিন্দুরা চাইতো যে না আমরা আমরা আসামের সাথে থাকবো না, কারণ আসাম তো একটা শিক্ষা দীক্ষা নাই, কিচ্ছু নাই, আচ্ছা আমরা বাংলার সাথে থাকবো। মুসলমানরা চাইতো না আমরা আসামের সাথে থাক। কারণ কি? কারণ ওখানে গেলে তো সব মন্ত্রী আমরা বড় বড় কর্মচারী, আমরা সত্যি। আর বাংলার সাথে গেলে কি হবে আমাদের? বাংলার সাথে গেলে ওখানে তো একেবারে ইস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বড় বড় আগেরই তো শিক্ষিত ও ফার্সি শিক্ষিত লোক, ওখানে তো আমার প্রতিদ্বন্দ্বিতা করতে হবে গিয়ে, আর এখানে তো করতে হবে না। এর করে সিলেটিদের সুবিধার্থে ইংরেজরা অনেক কিছু করেছে, যেমন আসামের যে খাজনা, এটা আমাদের সিলেট থেকে বেশি ছিল, অথচ তাদের আয় ছিলই না। আচ্ছা এটা নিয়ে প্রশ্ন করা হয়েছে, দিয়ে যায়, উনি বলছে যে এটা ঐতিহাসিক। কি ঐতিহাসিক এটা ব্যাখ্যাই করে না। আচ্ছা, আমাদের আলাদা ইয়ে ছিল ক্যালকাটা ইউনিভার্সিটিতে, আমরা ইয়ে করতে পারতাম। এরপরে আমাদের সব কিছু ছিল, মানে আমরা শাসন করছি ওইদিকে, কিন্তু আমাদের সুবিধা ছিল উভয় সাইডে। আচ্ছা আচ্ছা, তো এই কাহিনীটা কিন্তু অনেকে জানে না, আসলে জানা। তখন 1947-এ যখন ভাগ হলাম আমরা, হ্যাঁ আমাদের সিলেটের 3 থানা তো এখানে, 3.5 থানা তো ওখানে থেকে গেল। এটা আমাদের ভুলে হয়েছে। কিন্তু আসামি ও মানে গোপীনাথ বরদলৈ হুঙ্গারা যদি চাইতো যে সিলেটকে আমরা দেব না, আমরা আসতে পারতাম না, কিন্তু তারাই করে না, তারা চায় না। তারা চাইছে যে এই আমাদের সুযোগ, তাদেরকে বিদায় দেই। এর দিকেই তাই মানে তো আরো 78 বছর আমরা এদের এখনো যদি থাকতো সিলেট, তাইলে ওই আসামের মধ্যে এরাই রুল করতো, বাঙালিরা। হ্যাঁ, কারণ বাঙালির তো সব শিক্ষা দীক্ষায়, বাঙালি বলতে হিন্দু মুসলমান বহুত মানে উভয়কে বোঝাচ্ছি, বুঝছি। হ্যাঁ। তো এই জন্য তারা বলছে যে এই মানে অনেক লেখায় আছে, অনেক ইতিহাস আছে যে এইটাই তাদের জীবনের শেষ ইয়ে, যে এদেরকে সরাও। ভাই অনেক ইতিহাস শুনলাম সিলেটের, আসলে কি বলবো যে এতটুকু আমাদের জানা ছিল না। হয়তো আমাদের ভিউয়ার্সরা এই ইনফরমেশন শুনে, ইতিহাস শুনে তারাও অনেকটা ওভারওয়েলমড হয়ে যাবেন যে বাংলাদেশে, আমাদের সিলেটে যে এত ইতিহাস আছে, ইতিহাসের ভাষাও কিন্তু ডিফারেন্ট, নাগরিক ভাষা। তাদের কিন্তু লেখাপড়ার ভাষাও ছিল বাংলা, হ্যাঁ আমাদের ইয়ের ভাষা আচ্ছা ছিল। আচ্ছা। এবং আসাম পার্লামেন্টে পর্যন্ত আমাদের সিলেটের গোলাপগঞ্জ আব্দুল 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 হামিদ চৌধুরী সুনামি, উনি বাংলা ভাষায় বক্তৃতা দিচ্ছে 1927 সালে। আর আমরা আচ্ছা আচ্ছা। ফাইট করলাম এসে 1900 কত ভাষা আন্দোলন শুরু হলো 1948 সালে, 52 সালে এটা তুমুল রূপ ধারণ করে, এবং তারপরে আমরা পাই। কিন্তু এর অনেক আগে আসাম কিন্তু তারা করেছে, এবং আমাদের কারণেই মৌলানা ভাসানী পর্যন্ত পার্লামেন্টে বাংলায় বক্তৃতা করেছে। খুব ভালো লাগছে কথা বলতে, বাট সময় প্রায় শেষ হয়ে গেছে। তো যাওয়ার আগে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। আমি আপনাদেরকে প্রথমে ধন্যবাদ জানাতে চাই, আমার মতো একজন নগণ্য লেখককে এনে আমার বইয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। এই আর আমি আমাদের বাংলাদেশের লেখকদের পড়বো, বাংলাদেশি যারা লেখালেখি করবে বা ইতিহাস প্রেমী যারা, এই বইটা কিন্তু সিলেটের ইতিহাস নামে। কারণ আমাদের সমস্যা হচ্ছে, আমাদের বাংলাদেশের মানুষ সিলেটের ইতিহাস জানে না, কারণ আমাদের সেইভাবে লেখা হয় নাই। আর আমাদের ইতিহাসের যত এই যে 78 বছর আমরা ছিলাম আসামে, এবং আমাদের এখনো সব দলিল দস্তাবেজ এগুলো কিন্তু আসামে আছে, আসামের গৌহাটিতে অথবা
কলকাতায় বা ওই দিকে আছে, আমাদের ঢাকায় সাথে নাই। যার ধরুন আমাদের বাংলাদেশের মানুষ মনে করে সিলেটিটা অন্য কোথা থেকে আসছে, আর আমরা মনে করি যে আমরা সিলেটি না, কারণ আমরা আগে ঢাকা বিভাগের অন্তর্গত বৃহত্তম জেলা ছিলাম সিলেট। কিন্তু এরপরে যখন কেটে নেওয়া হলো এবং 78 বছরে তো অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, এবং বাংলার ইতিহাসে আমরাও কোনো আমাদের অস্তিত্ব খুঁজে পাই না। আর বাঙালিরাও মানে আমাদের দেশের লোকেরাও সিলেটের কোনো কিছুর অস্তিত্ব খুঁজে পায় না ইতিহাস। এই সমস্যাটাই আমরা ভুগতেছি। লাস্ট থিং, বই এগুলো কোথা থেকে কেউ যদি কিনতে চান কি করতে হবে? এটা এটা এখানে আমার সাথেও যোগাযোগ করা যেতে পারে। ইউপিএল এর একটা আছে, তাদের একটা প্রতিনিধি আছেন এখানে, তারা আমার সাথে যোগাযোগ করলে আমরাও দিতে পারবো, অথবা ওনাদের মাধ্যমে যোগাযোগ করে। আর বাংলাদেশে তো আপনি সিলেটে যে কোনো জায়গায় পাবেন, কি রকমারি.com-এ পাবেন। আচ্ছা, আর ঢাকায় তো মোটামুটি সব জায়গায় পাবেন। ফেসবুকে আছে, তাদের নাম্বার আছে, ফোন করলে আপনার যে কোনো জায়গায় তারা ক্যাশ অন ডেলিভারি করবে। তো এগুলো পাওয়ার সুবিধা আছে বিভিন্ন জায়গায়। ধন্যবাদ ভাই, আপনি আজকে আসার জন্য, আপনার সময় দেওয়ার জন্য LB24-কে। আমি শ্রোতাদেরকে ধন্যবাদ জানাই, যারা আমাদের দর্শকদেরকে, যারা আমাদের অনুষ্ঠানটা শুনছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ LB24 টিভি। তো শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।